খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম সাহাব। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নিচ্ছিলাম, তবে আলোচনায় ফিরতে চাই। আজকে এখন মাঠের আয়োজনে আলোচনার বিষয়বস্তু যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সিজান ভাই। স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স তো আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্ন সময় তারা ভালো করেন, কখনো বা চাপে পড়েন, কখনো বা খেই হারিয়ে ফেলেন, আবার ব্যাটিং বিপর্যয়ে পড়েন, সেখান থেকে আবার কামব্যাক করাও আমরা বিভিন্ন সময় দেখেছি। জুনিয়র ক্রিকেটারদের মধ্যেও কি সেই একই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিনা, বিশেষ করে এবারের বিশ্বকাপের পারফরমেন্স যদি পর্যালোচনা করি? আসলে কথাটা এরকম যে জুনিয়র ক্রিকেটে আমরা কিভাবে ডেভেলপ করি, আমাদের কিন্তু মূল যে জিনিসটা সেটা হলো যে আমরা এই যুব ক্রিকেটারদেরকে ন্যাশনাল টিমে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে স্কিল ডেভেলপ করা, তাদেরকে রেডি করে দেওয়া। সো সেক্ষেত্রে যদি আমি বলি যে ইয়েস, আমাদের যে প্লেয়াররা রয়েছে তারা মোটামুটি ডেভেলপ করেছে, বাট যদি ওভারঅল পারফরমেন্সের কথা চিন্তা করি, যে আশা নিয়ে আমরা আসলে বিশ্বকাপে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি ব্যর্থ হয়ে ফিরেছি। আর যদি আমরা জাতীয় দলের কথা চিন্তা করি, সেই জায়গায় বয়সভিত্তিক বা জুনিয়র কিংবা অনূর্ধ্ব 19 বলি, বয়সভিত্তিক অন্যান্য দলের কথা বলি, আমরা জাতীয় দলে দেখেছি যে যখন চাপের ম্যাচ থাকে সেই সময় ব্যাটাররা ফল করেন, ঠিকমতো পারফর্ম করতে পারে না। সেই একই জিনিসটা এবারের বিশ্বকাপেও দেখা গেল কিনা, এবং জুনিয়র ক্রিকেটাররা যদি সেই একই ধরনের প্রসিডিওরের মধ্যে যায়, একই ধরনের মেন্টালিটি, সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা যদি ছোটবেলা থেকে আসলে না ভাঙে, তাহলে জাতীয় দলে গিয়েও তো সেটার ইম্প্যাক্ট পড়বে। সেই বিষয়ে আসলে আপনাদের কনসার্নটা কেমন? আসলে এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আন্ডার-19 টিম সবচেয়ে বড় ব্যারিয়ার ছিল বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে অনেকটাই বাংলাদেশের টিমের সাইকোলজিক্যালি এফেক্টেড হয়েছে। বিকজ অফ বৃষ্টিতে খেলাটা কিন্তু অনেক ছোট হয়ে আসে, এবং সেখানে কিন্তু অনেকটা টি-20 ভার্সন ক্রিকেটের জন্য দেখা যায়। সো ওখানে যে স্কিলটা আমাদের ডেভেলপ করা দরকার ছিল, সেই জিনিসটা আমরা ডেভেলপ করতে পারিনি। বিকজ অফ, আমি বলবো যে এইসব প্ল্যাটফর্মে, ওয়ার্ল্ড কাপের প্ল্যাটফর্মে বা এশিয়া কাপ প্ল্যাটফর্মে স্ট্রেংথ একটা ব্যাপার অনেক বেশি থেকে যায়। তো যখনই শর্টার ভার্সন ক্রিকেটটা চলে আসে, তখনই কিন্তু স্ট্রেংথ কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ওখানে ট্যাকটিক্যালি কীভাবে ক্রিকেট খেলতে হবে, সেইখানে মেন্টালি কীভাবে তাদেরকে অনেক স্ট্রং থাকতে হবে, সেই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেকটাই সরে আসি। হ্যাঁ, আপনি বাংলাদেশ জাতীয় টিমের কথা যে বলেছেন, অনেকটাই সেরকমভাবেই কিন্তু তারা ফেল করেছে। বাট আমাদের প্রস্তুতিটা আসলে কিছুটা হলো, আমি মনে করি যে ঘাটতি ছিল। দেখেন, যেহেতু আমরা জানি যে জিম্বাবুয়েতে ওই সময় বৃষ্টি থাকবে, সেখানে খেলা কাটেল হবে, সেই কাটেল হওয়ার কারণে আমাদের যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়ার জায়গা ছিল আসলে আমাদের যে এনসিএল টি-20 খেলা হয় সেখানে। বাট আনফর্চুনেটলি আন্ডার-19 কোচের যেই বার্তা ছিল যে যদি টি-20 খেলা হয় তাহলে তাদের অনেকটাই সেট আপটা নষ্ট হয়ে যেতে পারে। সো ওখানটা কিন্তু আমরা একটা বড় মানে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা এক্সপিরিয়েন্স জায়গা আমরা শতভাগ প্রস্তুতি আসলে নেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে আমরা তো 2022 সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেই ম্যাচটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে। লিটন কুমার দাস দারুণ স্টার্ট করে দিলেন, তারপরেও সেই ম্যাচ গিয়ে আমাদের হারতে হলো। কার্টেল ওভারগুলোর প্রস্তুতি আসলে এই যে বারবার তো আমরা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, যেখান থেকে আমরা হয়তো হাতের মুঠোয় থাকা ম্যাচ ফসকে যাচ্ছে, ব্যাটাররা শেষ দিকে এসে পারফর্ম করতে পারছে না। সেই বিষয়গুলো নিয়ে কি আসলে জুনিয়র পর্যায় থেকে কাজ করা উচিত কিনা? নিশ্চয়ই, এটা তো সবচেয়ে বড় জিনিস যে আমাদের জুনিয়র পর্যায়ে যেই বড় ঘাটতিটা রয়েছে, সেটা আমি বলবো যে একটা স্ট্রেংথের ঘাটতি রয়েছে। আমরা জেনেটিক্যালি কিন্তু অতটুকু পর্যন্ত স্ট্রেংথফুল না। আপনি যদি 19-এর দিকে তাকান, কয়েকটা ব্যাটসম্যান রয়েছে যে স্ট্রেংথ ইউজ করে পাওয়ার ক্রিকেট খেলতে পারে। আপনি যদি ক্যাপ্টেনের কথা বলি, তামিম, আজিজুল হাকিম তামিম ইজ এ পারফেক্ট প্লেয়ার, স্ট্রেংথ ডেভেলপ করেছে,
ট্যাকটিক্যালি সব কিছু ডেভেলপ করেছে। আমি যদি জাওয়াদের কথা বলি, তো সেও কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট। রিফাত ডে বাই ডে ইমপ্রুভ করেছে, স্ট্রেন্থ ডেভেলপ করেছে, ট্যাকটিক্যালি অনেক স্ট্রং হওয়ার চেষ্টা করেছে। বাট রেস্ট অফ দ্য প্লেয়ার, যদি আমি অলিনের কথা চিন্তা করি, রিজানের কথা চিন্তা করি, তারা কিন্তু খুব স্ট্রং যে ট্যাকেল করার যে ক্ষমতাটা, সেই জিনিসটা এখন পর্যন্ত আনতে পারেনি। সো এই জিনিসটা আসলে একটা বড় মেসেজ। আমি বলবো যে বাংলাদেশে যে ট্রেনাররা রয়েছে, সেই ট্রেনারদের জন্য একটা বড় কিন্তু একটা পরীক্ষার জায়গা রয়েছে। বিকজ অফ যেখানে আমরা সর্ট আউট করতে পারি যে স্ট্রেংথের জন্য আমরা ওইসব জায়গায় আমরা ডোমিনেট করতে পারি না। সো স্ট্রেংথ কীভাবে ডেভেলপ করতে হবে, তাদের কিন্তু একটা বড় চক আউট করা উচিত। এবং জুনিয়র প্লেয়ারে যারা আসবে তাদেরকে কিভাবে স্ট্রেংথফুল করাও যায়, সেই জিনিসটা কিন্তু আসলে তাদেরকে একটা বড় কাজ। আপনি স্ট্রেংথের কথা বলছিলেন, সেই স্ট্রেংথের কথা যদি বলি, যাদের স্ট্রেংথ আছে তারাও কি আসলে ঠিক সেভাবে পারফর্ম করতে পারছে কিনা? আমরা তার আগে ওয়ার্ল্ড কাপে বিগত 5টা যে আসর ছিল, সেই আসরে বাংলাদেশ দলের যেই পারফরমেন্স, সেই পারফরমেন্স একটু দেখে নিতে চাই। 2020 সালে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, তার পরবর্তী সময়ে আসলে বাংলাদেশ কেমন করলো, বিশেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলটা 2018 সালে অবস্থান ছিল ষষ্ঠ, অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল 16। 2020 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং সেই দলের অধিনায়ক ছিল আকবর আলী, শরীফুল ইসলামরা দারুণ করেছেন সেই ওয়ার্ল্ড কাপে। ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রথমবারের মতো। 2022 সালে অষ্টম হিসেবে শেষ করে, আগের আসরেই ছিল চ্যাম্পিয়ন, পরের আসরে অষ্টম, সেবারও 16টা দল অংশগ্রহণ করেছিল। এবং 2024 সালে ষষ্ঠ দল হিসেবে শেষ করেছে। 2026 অর্থাৎ রিসেন্ট যেই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ আসলো, সেখানেও বাংলাদেশ দলের অবস্থান অষ্টম এবং প্রত্যেকবারই অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল 16 জন করে। অনূর্ধ্ব 19 দলের নির্বাচক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা মানে ধীরে ধীরে আসলে নিচের দিকে নামছে, বিশেষ করে 2020 সালে ওরকম একটা অর্জনের পরের কথা যদি বলি? 2020 সালের পরে কিন্তু 2022 সালেও আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, 2024 সালেও কিন্তু আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে আমরা আসলে যে ফরম্যাটে এখন ওয়ার্ল্ড কাপটা চলছে, সেই ফরম্যাটটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ কি, অনেক ক্রিটিক্যাল একটা ফরম্যাট। আপনি একটা ম্যাচের উপর ডিপেন্ড করে কিন্তু পুরা ফরম্যাটটার ফিডব্যাকটা পেতে পারেন। সো এই ফরম্যাটে আসলে ষষ্ঠ বা চতুর্থ, এটা ডিফিকাল্ট যদি একটা ম্যাচ হেরে যাওয়া যায়। আর যদি বৃষ্টির কারণে যদি কোনো বড় টিম হেরে যায়, এই ফরম্যাটে দেখবেন যে একদিন স্কটল্যান্ড বা আয়ারল্যান্ড ফাইনাল খেলছে। সো এই ফরম্যাটটা আসলে এত ক্রিটিক্যাল ফরম্যাট কিন্তু এই বয়সের জন্য আসলে খুব একটা অ্যাপ্লিকেবল না আমার জন্য। হ্যাঁ, আমরা এবারে ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচ জিতেছি, 2টা ম্যাচ হেরেছি। সো 2টা ম্যাচ হেরে যদি আমরা অষ্টম হতে হয়, সেই ফরম্যাটটা আসলে খুব একটা হয় না। কারণ এখানে নেট রান রেটের একটা ব্যাপার থাকে। নেট রান রেট আবার যে চতুর্থ যে টিমের সাথে, সেই টিম যে নেট রান রেট, সেটা আবার ক্যারি ফরওয়ার্ড করে না। অনেক ক্রিটিক্যাল কিছু রয়েছে। এখন প্লেয়াররা কি পারফরমেন্স করবে, নাকি ওই ক্রিটিক্যাল কন্ডিশনে কীভাবে মানুষকে অ্যাডজাস্ট করবে, এটা কিন্তু একটা মেন্টাল গেম কিন্তু আমার মাঝে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে। সো মেন্টাল গেমটার কথা যখন বলছেন, সেই জায়গাতেই আসলে আমরা মানে বিগত কয়েক বছর ধরেই আমরা যেই সময়টায় 12তে এশিয়া কাপে ভারতকে হারানো দিয়ে শুরু হলো, বাংলাদেশের একটু একটু করে বড় দল হয়ে ওঠা, 14 বা 15 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বাংলাদেশ দারুণ করলো, কোয়ার্টার ফাইনাল খেললো, জাতীয় টিমের কথা বলছি। তো সেই থ্রুতে এসে আমরা বিভিন্ন সময় দেখেছি যে হাতের মুঠোয় থাকা ম্যাচগুলো বের হয়ে যাচ্ছে। ওই সময়গুলোতে সাইকোলজিক্যাল যে ব্যারিয়ারের কথাটা বলছিলাম, সেই ব্যারিয়ারটা বাংলাদেশ এখন পর্যন্ত ভাঙতে পারেনি। আর যেই ম্যাচগুলোতে আমরা তো জানি যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেখানে নানান ধরনের ব্যারিয়ার আসবে, যে কোনো ধরনের পরিস্থিতি আসবে, কখনো হয়তো 1 বলে 6-এর সমীকরণটা আসবে। এই ধরনের সমীকরণগুলো আসলে মানে 99% সময় দেখা যাচ্ছে যে আমরা ফেল করছি। সেগুলো নিয়ে পিসিবির কি আসলে প্ল্যান বি আছে কিনা, বা থাকলে সেটা এক্সিকিউট করা হচ্ছে না? নিশ্চয়ই আমি তো এটা বলি যে আমরা যদি 2010-এর দিকে তাকাই, 2012-এর দিকে তাকাই, যেসব স্কিলফুল প্লেয়ার ছিল, এখন কিন্তু লিটন দাসের টিম, সেখানে কিন্তু সৌম্য সরকার বা লিটন দাস বলেন, অন্যান্য যারা যেসব প্লেয়াররা বলেন, তারা কিন্তু ভেরি স্ট্রেংথফুল, স্কিলফুল। হ্যাঁ, হচ্ছে না, একসাথে ক্লিক করা যাচ্ছে না, বিকজ অফ 3টা ডিপার্টমেন্টে একসাথে ক্লিক করছে না। এখন কেন করছে না? সাইকোলজিক্যাল ইস্যু যেই জিনিসটা রয়েছে, সাইকোলজিক্যাল ইস্যু ক্রিকেটে থাকবে, সব টিমের জন্য একই সাইকোলজিক্যাল ইস্যু। বাট কতটুকু পর্যন্ত এফেক্ট করবে এবং এটাকে কতটুকু পর্যন্ত ওভারকাম করে একটা টিম বন্ডিং ক্রিয়েট করবে, সেই জিনিসটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু
লাস্ট 5 বছর ধরেই অনেক আমি বললাম ভাঙছে, যেমন সাকিব নেই, তামিম নেই, একটা বড় বাঞ্চ কিন্তু বাংলাদেশ টিম থেকে চলে গেছে, ইয়াংস্টাররা এসে ওটাকে জায়গাটা নিয়েছে। সো ওই টিমটার মধ্যে একটা বন্ডিংস কীভাবে তৈরি করতে হবে সেই জিনিসটা কিন্তু জেলটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। বাট ক্যাপাবিলিটির দিক দিয়ে যদি বলেন, মেন্টালিটির দিক দিয়ে বলেন, 5 বছর আগে যে মেন্টালিটি ছিল, যে ক্যাপাসিটি ছিল, যে স্ট্রেংথ ছিল, এটা কিন্তু অনেক ডেভেলপ করছে। আমি বিশ্বাস করি পার্সোনালি ভাবে এই টিমটার মধ্যে যখন জেল ক্রিয়েট হবে, 3টা ডিপার্টমেন্ট যখন একসাথে ব্লুমিং করবে, রেজাল্ট এটা হবে। কারণ বাংলাদেশ ইমপ্রুভ করেছে, এটাও ঠিক, বাংলাদেশও ইমপ্রুভ করেছে, অন্যান্য দেশও কিন্তু ইমপ্রুভ করে এসছে, বাট ডিস্টেন্সটা আসলে একটু থেকেই যায়। তারপরেও ক্যাপাবিলিটির যে দিকটা, যেটা একটা আশা আমাদের আছে যে বাংলাদেশের এখন ক্যাপাবল যে কোনো টিমকে হারানোর জন্য সেই সব উইপেন আমাদের রয়েছে, আগে যেটা ছিল না। উইপেন রয়েছে। জাওয়াদ আবরারকে নিয়ে আসলে অনেক প্রত্যাশা ছিল, আজিজুল হাকিম তামিমকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। বাংলাদেশের ব্যাটাররা কন্টিনিউয়াসলি, বিশেষ করে ইংল্যান্ডের ম্যাচে, ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ, সেই ম্যাচে বাংলাদেশ হারতে পারে, এটা নিয়ে আসলে কারো আমার মনে হয় না অভিযোগ আছে। তবে যেই অ্যাপ্রোচে বাংলাদেশ খেলেছে, যে ডু অর ডাই ম্যাচে আসলে যেই ধরনের গাটস নিয়ে খেলতে হয়, যেই ধরনের ব্রেভ ডিসিশনগুলো নিতে হয় ব্যাটিংয়ে, সেই জায়গাগুলোতে আসলে আমরা সেভাবে যুব ক্রিকেটারদের সেভাবে খুঁজে পাইনি। সেই দিনের ব্যাপারটা যদি একটু আমি বলি যে আমরা কিন্তু ইংল্যান্ড ট্যুর করেছি, এবং ইংল্যান্ড ট্যুরে কিন্তু আমাদের বৃষ্টির জন্য 4টা ম্যাচ খেলা হয়নি, কিন্তু 2টা ম্যাচের মধ্যে একটা ইংল্যান্ড জিতেছে, একটা আমরা জিতেছি, এবং আমরা যেই ম্যাচটা জিতেছি খুব ভালোভাবেই জিতেছি। এখন ওয়ার্ল্ড কাপে যখন ইংল্যান্ডের সাথে খেলা হচ্ছে, ইংল্যান্ড কিন্তু 4 পয়েন্ট নিয়ে ওরা রয়েছে, আমাদের পক্ষান্তরে 1 পয়েন্ট। এখন আমার কি করতে হবে, এই যে 1টা পয়েন্ট আমরা নিউজিল্যান্ডের সাথে খেলা হয়নি, যে 1টা পয়েন্ট হারিয়েছি, সেই 1টা পয়েন্ট রিকভারি করার জন্য আমাদের ইংল্যান্ডকে হারাতে হবে, এবং রান রেট ভালো করে হারাতে হবে। সো অনেকগুলো প্রেশার রয়েছে। ইংল্যান্ড ইজ এ ফ্যান্টাস্টিক টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম, ফাইনালে গেছে। সো ওই টিমটাকে হারিয়ে আবার বড় ব্যবধানে হারানো, 2টা প্রেশার কিন্তু একসাথে ক্রিয়েট হয়েছিল। সেখানে ব্যাটসম্যানরা ফেল করেছে, এবং এই ফেল করাতে কিন্তু আসলে আর ব্যাক করতে পারেনি। জাওয়াদ আবরার আমাদের থ্রু পুরো ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য আমি বেস্ট উইপেন হিসেবে আমরা জানতাম, বিকজ অফ জাওয়াদ এবং তামিমের উপর বেস করেই কিন্তু 19টা শক্ত টিম হিসেবে রয়েছিল। সো ওই সব ম্যাচে আসলে এই ক্যাপ্টেন এবং জাওয়াদ, এই দুজনকে পারফর্ম করা ছাড়া আমাদের রেস্ট অফ দ্য প্লেয়ার অতটুকু ক্যাপাবল ছিল না। এটা হলো একদম পুরো আমার পার্সোনাল ওপিনিয়ন। সো ওখানটি জাওয়ারের যে ফেলটা, সেই ফেলটা আসলে অনেক বড়োভাবে হয়ে গেছে, এবং পরের ব্যাটসম্যানরা যে প্রেশারটা নেওয়ার কথা ছিল সেই প্রেশারটা আসলে নিতে পারে না, দেখে আসলে হেরে যায়। অর্থাৎ ওপেনাররা তো ব্যর্থ হয়েছেন, মিডল অর্ডারের ব্যাটারও ব্যর্থ হয়েছে, এবং একই সঙ্গে বোলারদের কথা যদি বলি, সেই জায়গাতেও আমার মনে হয় এরকম বাউন্সি উইকেটে একটু বোলাররা যদি পেসি থাকতো, তাহলে হয়তো বা আরও বেটার পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে পেতাম। এই প্রসঙ্গে আরও আপনার সঙ্গে কথা রয়েছে। যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করছিলাম, আমার বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বহুল আকাঙ্ক্ষিত অনূর্ধ্ব-19 দলের নির্বাচক এহসানুল হক সিজান। আপনি যেই ব্যাপারটা বলছিলেন যে এশিয়া কাপে তো আমরা ভালো করছি, 2020 সালের পরে বিশ্বকাপে ভালো করতে না পারলেও এশিয়া কাপে ভালো করছি, তো এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সের যে গ্রাফটা, সেটা আমরা একটু দেখে নিতে চাই। তাহলে সেই গ্রাফ নিয়েই আমরা তুলনামূলক যে কম্প্যারিজন, সেটা আমরা করতে পারবো। এবং এশিয়া কাপের যদি একেবারেই সর্বশেষ যে টুর্নামেন্ট হয়েছে, সেই টুর্নামেন্ট দিয়ে আগাতে চাই। 2025 সালে আমরা তৃতীয় হয়েছি, 24-এ চ্যাম্পিয়ন, 23-এ চ্যাম্পিয়ন, এবং 21-এ তৃতীয়, 19-এ রানার্স আপ। তুলনামূলকভাবে বিশ্বকাপের চেয়ে এশিয়া কাপের পারফরমেন্স কিন্তু আমরা ভালো। আপনি বারবার করেই 23 এবং 24-এ যে চ্যাম্পিয়ন হয়েছি সেই প্রসঙ্গটা তুলে আনছিলেন, এবং 23 এবং 24-এ আজিজুল হাকিম তামিমদের যেই শারীরিক অ্যাপ্রোচ, মুভমেন্ট বা অ্যাটিটিউড দেখেছি, যেই গাটস নিয়ে তারা খেলেছেন, যে আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা বিশ্বকাপে এসে মিসিং হয়ে গেল কেন হঠাৎ করে? সত্যি কথা যে আসলে একটা অবাক জিনিস, 2024-এ আমরা এই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কিন্তু আমরা অনেকগুলো ট্যুর করেছি। আমরা ট্রাই নেশন খেলেছি, সাউথ আফ্রিকান জিম্বাবুয়ে, ওখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সাউথ আফ্রিকার আমরা ট্যুর করেছি, সেখানেও আমরা 2 ম্যাচে কিন্তু জিতেছি। তারপর ইংল্যান্ড ট্যুর করলাম, সেখানেও কিন্তু এক ম্যাচে ড্র হচ্ছিল। আফগানিস্তান আসলো হোম সিরিজে, সেখানেও কিন্তু আমাদের গ্রাফটা ভালো ছিল। দেন তারপরে যখন আমরা 2025-এ যখন আমরা গেলাম, সেই পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু ভালো ছিল। আমরা 2025-এ যে স্টেজ খেলা, মানে গ্রুপ পর্যায়ে খেলা, সেখানে আমরা
আমরা আফগানিস্তানকে হারালাম, শ্রীলঙ্কাকে হারালাম, নেপালকে হারালাম, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। তারপরে যে সেমিফাইনালটা খেলা হলো পাকিস্তানের সাথে, সেইটা বৃষ্টির জন্য আসলে পসপন্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু কাটেল ওভার শুরু হলো এবং সেই জায়গাটাই আমাদের আসলে একটা একটা মানে আমরা ডিট্রয়েট করা শুরু করলাম। ওই ম্যাচটায় টস হেরে যখন আমরা ওই পুরো ম্যাচটাই হেরে গেলাম, তারপরে থেকে কিন্তু আর তামিমদের ওইভাবে কিন্তু আমরা পাইনি লাস্ট 1 বছর যেভাবে আমরা পেয়েছি, যেভাবে কনক্রিটভাবে পেয়েছিলাম। এই জায়গাটায় কি আসলে আপনি কোচের কোনো দায় দেখেন কিনা, কিংবা অনূর্ধ্ব 19 দলের যেই মাপের ক্রিকেটার রয়েছেন তাদের জন্য আরো কি বেটার কোচ দরকার বলে মনে করেন? আসলে কোচের দায় আমি ম্যাচটা, ইন্ডিয়ার ম্যাচটার দিকে আমি একটু হাত দিতে চাই। বিকজ অফ ইন্ডিয়ার ম্যাচটা যখন ভালোভাবেই শেষ হতে যাচ্ছিল, ওরা 238-এর একটা যে ইটা দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলাম 92-4-2। তখন তামিম এবং অলিন ব্যাটিং করছে, তখন বৃষ্টি আসে, বৃষ্টি হওয়ার পরে আসলে ওইটা কাটেল ওভার হয় এবং 29 ওভারে এটা খেলাটা পৌঁছে যায়, যেটার 29 ওভার 165 সামথিং আমরা রান চেস করব। সো সেই জায়গাটা আসলে আমাদের একটা বড় ছন্দপতন হয়েছে, যেটা আসলে ভিডিও অ্যানালিস্ট এবং আমাদের কোচ একটা ডিসিশন নেয়, যেটা আমরা বাইরে থেকে দেখি যে এই তামিম আউট হয়ে, সরি অলিন আউট হয়ে যাওয়ার পরে রিজান যাওয়ার কথা, সেখানে না যে একটা অফ স্পিনার কাম ব্যাটসম্যান যে জীবন, তাকে ওখানে সেন্ড করা হয়েছে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পুরা টুর্নামেন্টের জন্য, পুরা টুর্নামেন্টের ছন্দপতনের জন্য একটা ভুল ডিসিশন ছিল আমাদের কোচের এবং ভিডিও অ্যানালিস্টের। সেখান থেকে আসলে আরও আমরা ওভারকাম করতে পারি না, কারণ রাজিন ইজ এ মোর ক্যাপেবল দেন দ্য জীবন ইন দ্যাট সিচুয়েশন। বাট ওই জায়গাটা আসলে সোয়াপ করাটা আমার মোটেও পছন্দ হয়নি এবং সেটারই মাসুল কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে হেরে যাই। এবং ইন্ডিয়ার সাথে হেরে যাওয়ার পরে আসলে আমাদের প্লেয়ারদের ওই যে মেন্টাল যে টাফনেসটা, সেই জিনিসটা অনেক ভেঙে পড়ে। ক্যাপাবিলিটির দিক দিয়েও আসলে তারা চিন্তা করা শুরু করে যে সত্যিই কি আমরা এই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য সেই ক্যাপাবিলিটি নিয়ে এসেছি নাকি। সো যখন জেলটা ভাঙে, তখন আসলে ইন্ডিভিজুয়ালের কনফিডেন্সগুলো আসলে অনেক ডিট্রয়েট করে। এই জিনিসটাই আসলে আমরা দেখতে পেরেছি। বৃষ্টি বা ডার্ক লুইস পদ্ধতির ব্যাপারটা যখনই আসে, তখনই মনে হয় যে এই ব্যাপারটা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার, মেন্টাল ব্যারিয়ার। তবে বিগের স্টেজে তো আমরা বৃষ্টি আইনের ম্যাচও জিতেছি। 2020 সালে সেটা অন্যতম বড় উদাহরণ। ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা বলা যায় যে বৃষ্টি আমাদের ফেভারেই কাজ করেছে। বৃষ্টি যখন আসে, যখন আমরা ব্যাটসম্যানরা চেস করতে যাই, তখন আমরা ফেল করি। বাট বৃষ্টি যখন শেষ হওয়ার পরে বলাররা ডোমিনেট করা শুরু করে, তখন কিন্তু আমার অনেক বাংলাদেশের ক্রিকেটে এটা কি অলিখিত নিয়ম যে বৃষ্টি আসলে খেলা ঘুরিয়ে দিতে হবে, কি বলে আউট অফ দ্য সার্কেল কিছু একটা করতে হবে, আউট অফ দ্য বক্স করতে হবে, যেটা প্রতিপক্ষ চমকে যাবে? মানে বৃষ্টি যেমন খেলোয়াড়দের বা দুটো দলকে হয়তো চমকে দেয়, সেভাবে কি আসলে প্রতিপক্ষকে চমকে দেওয়ার প্রবণতা থাকে কিনা? আসলে এই জায়গাটাই আমাদের ভুল অনেক কথা, যে আমাদের কি কাজটা করা উচিত সেখান থেকে আমরা ছুটে যাই, আমরা এক্সট্রা কিছু করার চেষ্টা করি, যে এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করি, যে জিনিসটা আসলে আমাদের ধৈর্যের ব্যারিয়ার চলে যায়। আমাদের লাস্ট ওভারে খেলা না জিতে আমরা চাই মিডল ওভারে খেলা আমাদের অনুকূলে নিয়ে আসি, না, লাস্ট ওভার পর্যন্ত আমরা ওয়েট করা উচিত, পেশেন্স থাকতে হবে। আমাদের স্কিলফুল প্লেয়ার রয়েছে, আমরা এখন ভালো স্ট্রেংথফুল প্লেয়ার পাই, যেটার অ্যাবিলিটি রয়েছে, বাট সেই যে ধৈর্যটা, সেখান থেকে আমরা অনেকটা ছিটকে যাই বিকজ অফ এক্সট্রা অর্ডিনারি কিছু করার জন্য, খুব তাড়াতাড়ি জেতার জন্য, যে জিনিসটা আসলে আমরা বারবার এখানে ফেল করছি। ডেফিনেটলি সিনিয়র ক্রিকেটারদের এক্সপিরিয়েন্স জুনিয়র ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি। আমাদের কি এই ধরনের কোনো প্রোগ্রাম সেট করা হয়েছে কিনা পিসিবির পক্ষ থেকে, যে সিনিয়র ক্রিকেটাররা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে আনুষ্ঠানিকভাবে জুনিয়র ক্রিকেটারদের সাথে? সেভাবে কি কোনো আসলে গোল টেবিল বৈঠক কিংবা তাদের সাথে অ্যালোকেট করে, এই যে এখন যেরকম টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টে তারা পরস্পরকে চেনার জানার সুযোগ পাবেন, অনেক কথা হবে, এই ইনিশিয়েটিভগুলো কি আরও আগে থেকে নেওয়া উচিত ছিল কিনা? আসলে সিনিয়র প্লেয়াররা, ন্যাশনাল প্লেয়াররা যখন ওরা উইলিংলি যদি 19 প্লেয়ারদের ভাবে না মিশে বা উইলিংলি যদি না বলে, তাহলে কিন্তু ডিফিকাল্ট। এই জায়গাটা দেখেন আজকে কিন্তু না, এখানে কোনো আসলে আনুষ্ঠানিকভাবে কোনো প্রকল্প করা হয়নি বা প্রোগ্রাম করা হয়নি। এখন তামিম, জাওয়াদ, ফাহাদ, ইমন এরা এখন যে টুর্নামেন্টে খেলছে, সেখানে কাকে পাবে? সেখানে পাবে মুশফিককে, লিটনকে, মিরাজকে। তাদের সাথে কনভারসেশন হবে, তাদের সাথে কমিউনিকেশন হবে, তার এক্সপিরিয়েন্সটা তার শেয়ার করবে, লিটনদের এক্সপিরিয়েন্সটা তাকে বোঝাবে। এখন হয় কি, আমরা
এক সবাইকে যদি ব্যাকআপ না করি, এখন লিটনের যেই সাইকোলজিক্যাল যে স্ট্রেংথ রয়েছে, যে ট্যাকটিক্স রয়েছে, কীভাবে ম্যাচটা সে বের করে, সেই জিনিসটা যদি তামিমের সাথে শেয়ার না করে, তামিম কিন্তু আসলে বুঝতে পারবে না। তামিম আসলে দেখতে দেখতে শিখবে, কিন্তু যখন কমিউনিকেশন হবে, যখন দুজনের মধ্যে মানে কথাগুলো আদান প্রদান হবে, তখনই কিন্তু একটা ওয়েভ পাবে। আমাদের সব ন্যাশনাল প্লেয়ারই উচিত, যারা ইয়াংস্টারদের রয়েছে তাদের সাথে সবাই কথা বলা। আমি বিলিভ করি সবাই ওদের সাথে খুব ভালোভাবে কথা বলে এবং চেষ্টা করে যে তাদেরকে এগিয়ে নিতে। যে জিনিসটা আসলে আমরা দেখেছি আগেও, যে মাশরাফি যখন ছিল তখন কিন্তু একটা টিমে একটা জেল তৈরি করতো, অনেক কমিউনিকেশন থাকতো, ওই সময়টা কিন্তু অনেক ভালো রেজাল্ট আমরা পেয়েছি। সো এই কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট আসলে। ডেফিনেটলি, অবশ্যই। যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করছিলাম, সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সেজান। আর 19 যেহেতু যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে আলোচনা করছিলাম, সেই জায়গায় একটা বড় ব্যারিয়ারও আছে যুব ক্রিকেটে, সেটা হচ্ছে যে ইনজুরি। এবং এই সমস্যাটাই সিজান ভাই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের দেখেছি। বর্তমান যেই ক্রিকেটাররা ছিলেন, বিশেষ করে অনূর্ধ্ব 19 দলের এই বিশ্বকাপের দলে, সেই দলেও আপনার ইনজুরি প্রবলেম ছিল, সেটা আসলে কতটা ভুগিয়েছে আপনাকে? আমাদের ইনজুরি আসলে অনেক ভুগিয়েছে। আমাদের ইনজুরি, পেস বোলারদের ইনজুরিগুলো আসলে আমাদের অনেকটাই আমাদের ভুগিয়েছে। ইভেন আমরা যদি মেইন বোলার ফাহাদকে বলি, ফাহাদও যে 100% ফিট হয়ে এই 4টা ম্যাচ খেলেছে আমি বলবো না, বিকজ অফ সে কিন্তু ইনজুরি হয়েছে আরও 1.5 মাস আগে, সেখান থেকে রিহ্যাব করা হয়েছে, সে পুরো 100% ফিট হয়নি। এবং ডেফিনেটলি তার কাছ থেকে শতভাগ পাওয়া যায়নি, সেরাটা পাওয়া যায়নি। আমার তো মনে হয় তাই, বিকজ অফ ওয়ার্ল্ড কাপের পরে যে অদম্য যে টুর্নামেন্টে, সেখানে দেখলাম ফিজিও তাকে রিহ্যাবের জন্য আবার সাজেস্ট করেছে। তো তখন আসলে বোঝা গেল যে আমার ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ নট 100% ফিট। যদিও আমাদের ফিজিও দিত যে ইয়েস, সে অ্যাভেলেবেল ফর ম্যাচ, বাট যেই টুর্নামেন্টটা শেষ হয়ে গেল আবার ওই টুর্নামেন্টে ফাহাদ নেই, এটা তো আসলে একটা অন্যরকম ইঙ্গিত বহন করে। হ্যাঁ, ইমনের ইনজুরি ছিল, ইমন ওয়াজ ফিট। আমার যে থার্ড পেস বোলার, থার্ড অ্যান্ড ফোর্থ পেস বোলার ছিল, তারাও ইনজুরিতে কাটিয়েছে, বাট তাদেরকে আমরা রিহ্যাব করে তাদেরকে আমরা ফিট পেয়েছি। এই ওয়ার্ল্ড কাপের পরে সবচেয়ে বড় যে মেসেজটা আসলে বাংলাদেশ দেওয়ার চেষ্টা করে, সেটা হলো যে পেস বোলাররা কেন ইনজুরিতে থাকে। আমরা যে পেস বোলারদের এতদিন পর্যন্ত ডেভেলপ করলাম, সেই পেস বোলাররা জাস্ট ওয়ার্ল্ড কাপ আন্ডার 19-এর পরে দেন 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত অনেক পেস বোলারদের আমরা দেখলাম যে ইনজুরি হয়। সো এই জিনিসটা আসলে একটা বড় বার্তা। এটা আমি বলবো ট্রেনার এবং ফিজিওদের, তাদের অনেক বড় দায়িত্বশীল হওয়া উচিত। কারণ এই প্লেয়াররা আমরা তৈরি করার পরে যদি তাদের কাছ থেকে আমরা কোনো বেনিফিটই না পাই, সাপোজ বর্ষণ টাইপের বলারদের যদি যারা 140+ বোলিং করছে, ফাহাদের মতো বলাররা যারা 135, ইমন 1, তাদেরকে যদি আমরা লাস্ট পর্যন্ত না পাই। অনেকেও কিন্তু কিছুদিন আগে একটা পোস্টও দিয়েছিলেন, রাইট, মৃত্যুঞ্জয়, আলম, এরা সবাই কিন্তু 19-এর পরে ইনজুরি হচ্ছে। সো এই জিনিসটা আসলে একটি স্ক্রুটিনি করা উচিত এবং মনোযোগ দেওয়া উচিত। ভবিষ্যৎ যারা পেস বোলাররা আসবে তাদেরকে কিভাবে আমরা ট্রেন করব, কিভাবে আমরা রেডি করব, সেই জিনিসটা এইখান থেকে। ব্যাপারটা সিজন ভাই অনেকটা গাছে তুলে দিয়ে ময়টান দেওয়ার মতো কিনা। আমি এই কথা বললাম এই কারণে, যেই সময়টায় আসলে হাল ধরার কথা, সেই সময় কি আসলে তাদের হাতটা ছেড়ে দেওয়া হচ্ছে কিনা। আপনি বর্ষণের কথা বলছিলেন, কাজী অনেকের কথা বলছিলেন, তিনি দীর্ঘদিন ধরে আসলে ইনজুরিতে ছিলেন এবং ভুক্তভোগী ছিলেন, বিসিবি থেকে সেভাবে সাড়া পাননি, জন্য বাধ্য হয়ে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তার প্রক্রিয়াটা ঠিক কিভাবে আসলে আগাচ্ছে, পরবর্তীতে বিসিবি কতটুকুই বা তার পাশে দাঁড়িয়েছে, সেই বিষয়ের আপডেট কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু বাংলাদেশের পেস বোলারদের যে রেভলিউশন, আমরা বিভিন্ন সময় বলি যে তামিম, সাকিব, মাহমুদুল রিয়াদ বা মাশরাফিরা চলে যাওয়ার কারণে একটা শূন্যতা জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের পেস বোলিংয়ে একটা বড় ধরনের ইনোভেশন হয়েছে, সেইখানে শরীফুল ইসলামরা, হাসান মাহমুদরা, নাহিদ রানারা দারুণ করছেন। কিন্তু তারা চলে যাওয়ার পরে আসলে পরবর্তীতে কারা বাংলাদেশ জাতীয় দলকে লিড দিবেন? এই যদি ফাহাদের কথা বলি, ইবনের কথা বলি, বর্ষণের কথা বলি বা কাজী অনেক, এটাই তো আসলে উঠে আসবেন পরবর্তী সময়টাতে। সেই জায়গাটাই আসলে বিসিবির কি একটু হলেও অনীহা বা ঘাটতি দেখতে পাচ্ছেন কিনা আপনি? অনীহা বা ঘাটতিটা বলবো না, সেটা বলবো, আমি বলবো যে ফিজিও ডিপার্টমেন্ট এবং ট্রেনার যে ডিপার্টমেন্টটা, সেই তাদেরকে আরও স্বচ্ছভাবে কাজ করা উচিত। কারণ তাদের যে কাজ করার যে প্ল্যান, সেই প্ল্যানটা সবাইকে ডিসক্লোজ করা উচিত। যে আজকে আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেটে 26-27 বছর থেকে শুরু করে 30-32 বছর পর্যন্ত একটা পেস বোলার কিন্তু
ওয়ার্ল্ডে কিন্তু ওরা একদম সেরা সময় বা ভালো পারফেক্ট টাইম। বাট বাংলাদেশে যেটা হলো যে 22 বছর থেকে 26 বছর পর্যন্ত তাদেরকে একটা পিওর বেস্ট টাইম দিয়ে থাকে। সো এই সময়টাই যদি ইনজুরি হয় তাহলে তো আমাদের পেস বোলাররা ওইখানে আসবে না। 26-27 বছর পরে বাংলাদেশের পেস বোলাররা ওভাবে আর পেসও পায় না, অ্যাকুরেসিও থাকে না। সো এই সময়টা তাদেরকে রেডি করে দেওয়া দরকার। সো এই সময়টা রেডি করার জন্য পিছনে যে কারিগররা রয়েছে তাদেরকে আরও বেশি এডুকেটেড হতে হবে। এখন ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু আমি বলবো যে মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে। সেই জিনিস কিভাবে অ্যাপ্লাই করা উচিত সেই জিনিসটা কিন্তু আমাদের ট্রেনার এবং ফিজিওদের জানতে হবে। আদারওয়াইজ কিন্তু তাদেরকে রেডি মানে ওয়ার্ল্ড কাপের পরে বা যে প্রাইম টাইমটা সেই প্রাইম টাইমটা কিন্তু আমরা মিস করব। আপনি প্রধান নির্বাচক হিসেবে আপনি কি মৃত্যুঞ্জয় চৌধুরীকেও আমরা দেখছিলাম, তিনিও আসলে লম্বা সময় ধরে ভুগেছেন। একটা সময় মনে করা হতো যে মৃত্যুঞ্জয় চৌধুরী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করবেন, টপ ক্লাস একজন অলরাউন্ডার হবেন। সেই জায়গা থেকে মৃত্যুঞ্জয় চৌধুরীকে এখন খুঁজেই পাওয়া যায় না, বিপিএলেও সেভাবে তিনি ম্যাচ পান না। এভাবেই কি আসলে সবাই হারিয়ে যাবে? মানে এই হারিয়ে যাওয়ার রহস্যটা কি, ভেতরের রহস্য? একটা পেস বোলার যখন ইনজুরি হয় তখন তার সাইকোলজিক্যালি অনেক এফেক্ট পড়ে। একটা ব্যাটসম্যান যখন ইনজুরি হয় সেই সময় বিসিবিকে তারা পাশে পাচ্ছে না, বিষয়টা বলতে আসলে বিসিবিকে পাশে পাচ্ছে না বা বিসিবি ডাকছেন তা না, বিসিবি থেকে তারা কিন্তু সবসময় কন্ট্যাক্ট থাকে। ইনজুরির সময় কিন্তু আমাদের ফিজিওরা তাদেরকে রিহ্যাব করান হয়। আমাদের যে জিনিসটা ল্যাক্স ছিল, আমি পার্সোনালি এই বছর যে দেখেছি আমাদের যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাতে আমাদের একদম পারফেক্ট যে ফিজিও, পারফেক্ট যে ট্রেনার এবং পারফেক্ট যে কোচ, এই তিনটার কম্বিনেশনটা আমাদের ঘাটতি ছিল। যে জিনিসটা এখন ক্রিকেট বোর্ড মনোযোগ দিয়েছে, কারণ এক্সেসিভ যে ইনজুরিটা সে কিভাবে পারফেক্ট ওয়েতে চলে আসবে সেই জিনিসটা কিন্তু এখন আমাদের দরকার। কারণ আমরা জাস্ট 5-7 বছর ধরে অনেক ইনজুরি আমরা ভুগিয়েছি। সো রিহ্যাব যেই ডিপার্টমেন্টটা সেটা অনেক স্ট্রং হবে, অনেক এডুকেটেড হবে, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে যায় সেটা হবে। যেমন বায়ো মেকানিক কীভাবে কাজ করবে, এসব অনেক কিছু ইন্ট্রোডিউস করার ট্রাই করা হচ্ছে। এবং আমার মনে হয় হ্যাঁ, এখন ফাইন্ড আউট করা গেছে যে রিহ্যাব জায়গাটা অনেকটাই দুর্বল ছিল, সেই জায়গাটা স্ট্রং করতে বিসিবি নিশ্চয়ই খেয়াল রাখবে। নিশ্চয়ই সেই কাজটা বিসিবি করবে, কারণ সুস্থ থাকার চেয়ে অসুস্থ থাকার সময়টাতে আসলে খুব বেশি যত্নের প্রয়োজন হয়, বেশি পাশে থাকার প্রয়োজন হয়। নিশ্চয়ই বিসিবি সেদিকে খুব ভালোভাবেই আসলে তাদের নজরদারি জারি রাখবে, বাড়াবে, সেটাই আসলে প্রত্যাশা করবো। দর্শক, আলোচনা করছিলাম যুব ক্রিকেটের ব্যবচ্ছেদ নিয়ে, আর সঙ্গে উপস্থিত রয়েছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক এহসানুল হক সিজান। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম রিহ্যাব নিয়ে, এবং সেটা নিয়ে পরিকল্পনার যে অপরিকল্পনা, সেটা নিয়ে আসলে আপনি কথা বলছিলেন। আরেকটা জায়গায় আমরা এই ধরনের পরিকল্পনাহীনতা দেখি, কিংবা ইচ্ছাকৃত ভুল অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে পাইপলাইনের যেই 9-6টা করা হয়, যেই প্রসঙ্গটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগও আমাদের কাছে এসেছে। বয়সভিত্তিক ক্রিকেটের কথা বলছি, আপনি যেহেতু অনূর্ধ্ব 19 দলের নির্বাচক, সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাওয়া, বয়সভিত্তিক দলে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বয়স চুরির একটা প্রবণতা দেখা যায়। বয়স চুরি অর্থাৎ বয়স ছাপানো আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যার বয়স 14 যিনি বা 13, যার অনূর্ধ্ব 14 দলে থাকার কথা তাকে অনূর্ধ্ব 17 দলে দিয়ে দেওয়া হচ্ছে, যার অনূর্ধ্ব 17 দলে দিয়ে দেওয়ার কথা তাকে দিয়ে দেওয়া হচ্ছে অনূর্ধ্ব 14 দলে। এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক অভিভাবকদের সাথেও কথা হয়েছে, তারা বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছেন। আপনি কি আসলে নির্বাচক হিসেবে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা, কিংবা কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? অনেক অভিযোগ পেয়েছি, সত্যি কথা। এটা আসলে পুরাটাই দেখে কিন্তু বয়সের যে ব্যাপারটা, এটা পুরাটাই দেখে মেডিকেলের ব্যাপার। আমি একটা ছোট্ট মজার কথা বলি আমার অভিজ্ঞতা থেকে। মোসাদ্দেক হোসেন সৈকত, ও হলো ছোট ভাই, বড় ভাই, এবং সান এবং মুন এরা হচ্ছে দুজন যমজ ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন সেই সময়ের মেডিকেলের কথা বলছি, সেই সময় মেডিকেল ডিপার্টমেন্ট তাদেরকে বয়স ডিটারমাইন করার জন্য তারা এসছে। আসার পরে রিপোর্টে দেওয়া হলো যে সৈকত তাদের চেয়ে বয়সে কম এবং সান অ্যান্ড মুন তাদের চেয়ে বয়সে বেশি। এবং সানের যেটা দেওয়া হলো সে দেখানো হলো যে ও 18 বছরের বেশি, এবং মুনের দেখানো হলো যে 16 বছরের কম, কিন্তু তারা কিন্তু যমজ। আচ্ছা, এই জিনিসটা আসলে মেডিকেল ডিপার্টমেন্ট দিয়েছে। দেওয়ার পরে আমরা খুবই হাসাহাসি করেছি, এটা কিভাবে সম্ভব। এটা আসলে পুরোটাই মেডিকেল ডিপার্টমেন্টের ব্যাপার। বয়স চুরিটা আসলে আমাদের
আমাদের গেম ডেভেলপমেন্টের কোনো ইস্যু না। আমাদের যে জিনিসটা করানো হয় বয়স ডিটারমাইন করে আমাদের বলা হয় যে এই সব প্লেয়ার এলিজেবল আন্ডার 17 বা আন্ডার 19 এবং আন্ডার 15, Available. তখন কিন্তু আমরা ওই প্লেয়ারদেরকে সিলেক্ট করি, ওদেরকে আমরা খেলানোর চেষ্টা করি। সো বয়স ডিটারমাইনটা কিভাবে মেডিকেল ডিপার্টমেন্ট করে সেই জিনিসটা আসলে আমি খুব একটা বেশি ক্লিয়ার না, এবং ওই জিনিসটা আমি ঠিক ভালোভাবে জানতে চাই না। মাঝে মাঝে দেখি যে তাদেরকে বোন টেস্ট করানো হয় বা ওদেরকে এলিজিবিলিটির জন্য কোনো কিছু টেস্ট করানো হয়, যেটা আসলে খুব একটা সাকসেসফুল হয় না। ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটেও আপনি দেখবেন যে বয়স শুরুর ব্যাপারটা কিন্তু রয়েছে। আজকে আফগানিস্তান টিমকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান টিমকে কিন্তু আমার কোনো সময় মনে হয়নি, সবাই কিন্তু ইচ অ্যান্ড এভরি অফিসিয়াল, ইভেন ম্যাচ অফিসিয়ালরাও কিন্তু বলেছে তাদের বয়সটা কিন্তু অনেক বেশি। ইংল্যান্ড টিমটাকেও আমাকে একটু আমাদের কনফিউশন ক্রিয়েট করেছে। এখন বলতে পারেন যে কেন র্যান্ডমলি ইন্টারন্যাশনাল পর্যায়ে বয়স ডিটারমাইনটা করানো হয় না। আগে কিন্তু একটা সময় বয়স ডিটারমাইন্টের জন্য একটা ব্যাপার ছিল, সেইখানে কিন্তু র্যান্ডমলি বয়স চেক করানো হতো। বাট একটা ছোট্ট ইস্যু হয়েছিল এশিয়া কাপের সময়, যে এক হংকংয়ের এক প্লেয়ার, তার বাবা মাদের বা তাদেরকে ওভার এজ দেওয়ানো হয়, এবং সেই হংকংয়ের গার্জিয়ান এসিসির এগেনস্টে একটা মামলা করে এই বয়সের ব্যাপারে, বিকজ অফ তারা বলছে ওরা উইদিন দ্য এজ, বাট এশিয়া কাউন্সিল বলছে যে না ওভার এজ। সো ওই মামলাতে আসলে আইসিসি বা এসিসি অনেকটাই বিব্রত করে ফেলেছে, মানে বিব্রত হয়েছিল। এই জন্য আসলে 8 থেকে 10 বছর তেমনভাবে কোনোভাবে বয়সটা আসলে ডিটারমাইন করা যাচ্ছে না। সো এখানে ওভারেজ প্লেয়ার আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে আসলে দেখে যাচ্ছি। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, নির্বাচক হিসেবে এই জায়গাগুলোতে আপনাদের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিনা? নিশ্চয়ই হয়। যে আগে যখন একটা প্রসেস ছিল যে প্রতি বছর সব প্লেয়ারদের র্যান্ডম করানো হতো। দেখেন আমরা তখন একটা 17 একটা প্লেয়ার রেডি করতাম, 17 যখন রেডি করার পরে ওই প্লেয়ারকে যখন আবার বয়স ডিটারমাইন করানো হতো, তখন ওই প্লেয়ারকে বয়স দিয়ে দেওয়া হতো 21 বছর। তখন আমার যে এই যে রেডি প্লেয়ার, আমার যে একটা প্ল্যান ছিল যে ওকে আমি এই স্কোয়াডে রেখে আমরা খেলিয়ে যাব, যখনই ও আবার 21 বছর হয়ে গেল, তখন কিন্তু আমার এই জায়গাটা এতদিন ধরে আমি ওর পিছিয়ে কাজ করছি, পুরোটাই কিন্তু লস। সেই জিনিসটা এখন হয় না, এখন কিন্তু একবারে বয়স ডিটারমাইন্ড হয়, 15 বছর বয়সেই কিন্তু ডিটারমাইন্ড হয় পর্যায়গত ভাষায়। অসংখ্য ধন্যবাদ এহসানুল হক সাইজান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব যে বয়স থেকে শুরু করে ক্রিকেটারদের এই যে ইনজুরি কিংবা পারফরমেন্স সব জায়গাগুলোতে বিসিবি ফাঁকফোকরগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করবে, এবং এই জায়গাগুলো থেকে আমাদের পাইপলাইন ভবিষ্যতে আরও স্ট্রং হবে। দর্শক, আজকের এখন মাঝের আয়োজন এ পর্যন্তই। যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।